হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো মতনভাবে চলছে। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেকেই খুব কনফিউশনে সবসময় থাকো যে প্রত্যেকটা সাবজেক্টকে কিভাবে করবে। বিশেষ করে হচ্ছে জিএস পেপারগুলো, যেখানে হচ্ছে তোমাদের হিস্ট্রি পড়তে হবে, তোমাদের জিওগ্রাফি পড়তে হবে, তোমাদের পলিটি পড়তে হবে, যেখানে তোমাদের ইকোনমিক্স। এবং প্রত্যেকটা এক্সামে আমরা যদি ভালো করে দেখি তাহলে হচ্ছে আবার হিস্ট্রির 3টে পার্টও কিন্তু আমাদের পড়তে হয়। সেখানে হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যকালীন ভারতের ইতিহাস এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। তো আজকের ক্লাসের মধ্যে আমরা দেখব যে আমরা কিভাবে মেডাইভেল হিস্ট্রিটাকে পড়বো অ্যান্ড কোন কোন চ্যাপ্টারগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য দরকার। প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেল নোট এইখানে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড এছাড়া হচ্ছে যে কতটা পড়তে হবে আর কি কি পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, সেগুলোই আজকের ক্লাসের মধ্যে আমরা দেখব। তো চলো স্টার্ট করছি। প্রথমে হচ্ছে আমরা দেখে নেই যে আমাদের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট মেডাইভেল হিস্ট্রির জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য। এই পয়েন্ট অফ ভিউ থেকে কি কি চ্যাপ্টার অ্যাটলিস্ট আমাদের পড়তে হবে। প্রথমে হচ্ছে দেখো পাল বংশ আমরা পড়ব। পাল বংশের পরে সেন বংশ। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে সব থেকে হচ্ছে দিল্লি সুলতানেট। দিল্লি সুলতানেট থেকে তোমরা 1 থেকে 2 নাম্বার আশা করে রাখতে পারো। এইখানে আমরা টোটাল 4টে বংশের উপরে আমরা ফোকাস করব। প্রথমে হচ্ছে স্লেভ বংশ, তারপরে খলজি বংশ, তারপরে তুগলক বংশ, তারপরে লোদি বংশ। এখান থেকে তোমরা ইজিলি 1 নাম্বার পেয়ে যাবে। এই নোটসটা অতটাই ডিটেলে করা রয়েছে, তাতে প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। এছাড়া দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে মুঘল সাম্রাজ্য। মুঘল বংশ থেকে আমরা প্রথমে বাবর, হুমায়ুন, এবং তোমরা খুব ভালো মতন জানো যে হুমায়ুনকে পরাজিত করে সুর বংশ 15 বছর শাসন করেছিল। শেরশাহ সুরি থেকে 1 থেকে 2 নাম্বার আসে। ফর এক্সাম্পল হচ্ছে দেখো তোমাকে দিতে পারে যে ইতিহাসের প্রথম তোমাকে বলতে পারে যে আফগান শাসকের নাম কি। প্রথম আফগান শাসক যদি বলা হয় তাহলে লোদি, এবং সেকেন্ড আফগান বংশ যদি বলা হয় তখন কিন্তু অ্যান্সার হবে হচ্ছে সুর বংশ। সুর বংশ ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা সুর বংশ করব। আমরা আকবর দি গ্রেট আমরা কমপ্লিট করব। এরপরে দেখো আমরা কমপ্লিট করব হচ্ছে জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব। দেখো এই তো হয়ে গেল হচ্ছে অরঙ্গজেব, মানে হচ্ছে 1707 অবধি। এবার অরঙ্গজেবের মৃত্যুর পরে আমাদের কিন্তু পরীক্ষার জন্য লেটার মুঘল পড়তেই হবে, কারণ কম্পিটিটিভ এক্সামে এই সেকশনটা থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। তো এইখানে আমরা বাহাদুর শাহ 1, জাহানদার শাহ, ফারুক শাহ, মোহাম্মদ শাহ, আহমেদ শাহ, শাহ আলম 2, আকবর শাহ, বাহাদুর শাহ জাফর 2 অবধি আমরা এখানে কমপ্লিট করলাম। তাতে আমাদের কি হবে, ইজিলি আমরা এখান থেকে 1টি নাম্বার আমরা ক্যারি করে নিতে পারবো। আমরা এরপরে দেখো মারাঠা পড়ব আর শিখ ধর্ম নিয়ে আলোচনা করব। আমরা যদি এই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করে নিতে পারি তাহলে আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে 1 থেকে 2 নাম্বার, যেটা মেডাইভেল হিস্ট্রি থেকে আসছে, এখান থেকে আমরা কমপ্লিট করে নিতে পারবো। এছাড়া দেখো তোমরা হ্যান্ড রিটেন নোটসগুলো প্রেফার করতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের হ্যান্ড রিটেন নোটস আছে, আমি লিঙ্ক এই ক্লাসের নিচে, ইউটিউবের নিচে আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা ওই ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যেতে পারো। হ্যান্ড রিটেন নোটস অনেকের দেখো পড়তে সুবিধা মনে হয়, এবং এই সাবজেক্টের উপরে হচ্ছে প্রত্যেকটা আবার টাইপিং নোটস আছে, যেখান থেকে হচ্ছে তোমরা ইজিলি নিজেদের ক্লাসগুলো করতে পারো। তো চলো আমরা প্রথমেই পাল বংশ দিয়ে স্টার্ট করছি, এবং আমি তোমাদের আগেই বলেছি যে 1 থেকে 2 নাম্বার কিন্তু এই টপিকটা থেকে আসবে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে একটু পড়ার চেষ্টা করি। দেখো পাল বংশ মাত্র 4টে পেজের মধ্যে শেষ, শুধু এক্সাম ওরিয়েন্টেড আছে বলেই এই জিনিসটা সম্ভব হয়। তো চলো আমরা স্টার্ট করছি আমাদের আজকের ক্লাস, যেটা হচ্ছে পাল বংশ নিয়ে আমরা পড়ব, এবং প্রত্যেকটা টপিককে দেখছি। নট অনলি পাল বংশ, আমরা প্রত্যেকটা টপিক এখানে যেগুলো পরীক্ষার জন্য দরকার সেগুলো স্টার্ট করছি। দেখো চ্যাপ্টার নাম্বার 1, এই নোটসটাতে প্রথম আমরা স্টার্ট করছি পাল বংশ দিয়ে। দেখো শশাঙ্ক যখন মারা গেলেন, এখানে একটা পরীক্ষাতে প্রশ্ন দেয় শশাঙ্ক কবে মারা গিয়েছিলেন। 637 এডিতে মারা গেলেন, এবং তখন বাংলার যে অবস্থা, পলিটিক্যাল সিচুয়েশন, বাংলাতে রাজা কে হবে সেটাই আমরা বুঝতে পারছি না। এবং সেই সময় বিভিন্ন রাজারা এসে সেখানে কি করছেন, বিভিন্ন রাজারা ওইখানে রাজত্ব করার জন্য আসছেন। প্রথমেই হচ্ছে দেখো কনজের রাজা যশোবর্মন, কাশ্মীরের রাজা ছিলেন হচ্ছে ললিতাদিত্য, এবং আসামের রাজার নাম হচ্ছে ভাস্কর বর্মন। ওনারা কি করছে, বাংলার দিকে তাকিয়ে রয়েছে, এবং এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে মৎস্য নয়া।
এবং আমরা প্রথম দেখলাম যে রাজা গোপাল, পাল বংশের প্রথম রাজা, ইনি হচ্ছেন প্রথম ইলেক্টেড, মানুষজন পছন্দ করে ওনাকে নিয়ে এসেছিলেন। এবং পাল যুগে কোন ভাষার প্রয়োগ ছিল? পালি ভাষা আর প্রাকৃত ভাষার প্রয়োগ ছিল। পাল কথাটার মানে কি অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে। পাল মানে হচ্ছে প্রোটেক্টর। পাল কিংডম কোথায় কোথায় ছিল এখানে একটা প্রশ্ন আসে, বেঙ্গল, বিহার, এবং মেজর যে জায়গা সেটা হচ্ছে পাটলিপুত্র, আচ্ছা বিক্রামপুর, রামভট্টি, মঙ্গের, তম্রলিপ্ত, জগদ্দল। পাল বংশের রাজারা যে ধর্ম নিয়েছিল সেই ধর্ম হচ্ছে বুদ্ধিজম নিয়েছিল, এবং বিশেষ করে বুদ্ধিজমের মধ্যে মহায়ানা বুদ্ধিজম, এবং তোমরা সবাই জানো যে মহায়ানা বুদ্ধিজমের তিনটে সম্প্রদায় আছে, এক হচ্ছে মহায়ানা বুদ্ধিজম, এক হচ্ছে হিনায়ানা, অ্যান্ড এক হচ্ছে বজ্রায়ন। তো তান্ত্রিক স্কুল যেটা বলা হচ্ছে এটা বজ্রায়ন এর মধ্যে ছিল। নেক্সট, এই বংশের যে বিখ্যাত রাজারা, ওনাদের নাম হচ্ছে গোপাল, ধর্মপাল, দেবপাল, নারায়ণ পাল, মহিপাল এবং রামপাল। তো চলো এবার আমরা গোপাল যিনি রাজত্ব করেছিলেন 750 থেকে 770, মানে হচ্ছে 20 বছর উনি রাজত্ব করেছিলেন। পাল বংশের প্রতিষ্ঠা গোপাল করেছিলেন এবং উনি একজন বুদ্ধিস্ট ছিলেন। এবার আমরা যদি তারানাথজির কথা দেখি, তারানাথ একজন বিখ্যাত হিস্ট্রিয়ান, ওনার মতে গোপাল বানিয়েছিলেন হচ্ছে ওডন্তপুরী ইউনিভার্সিটি। কালিঙ্গপুর কপার প্লেট যদি আমরা দেখি, ধর্মপালের ছিল হচ্ছে কালিঙ্গপুর কপার প্লেট। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মৎস্য নায়া সিচুয়েশন থেকে বাংলাকে উদ্ধার করেছিল হচ্ছে পাল বংশ। এরপরে রাজা হচ্ছে ধর্মপাল, 780 থেকে 810 অবধি। ধর্মপাল আবার ত্রিপাঠীর স্ট্রাগেলে কিন্তু জড়িয়ে গিয়েছিলেন। পরীক্ষাতে এখানে একটা প্রশ্ন দেয় যে কোন রাজা এই ত্রিপাঠী স্ট্রাগলে জড়িয়ে গেছিলেন। ট্রি মানে হচ্ছে তিনটে। আচ্ছা দেখো, কনৌজকে ঘিরে এই তিনটে শক্তি, এক হচ্ছে পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। কনৌজকে কে জয় করবে এই নিয়ে ছিল হচ্ছে যুদ্ধটা। এবং ধর্মপাল বিবাহ করেছিলেন হচ্ছে রামাদেবী, রাষ্ট্রকূটের প্রিন্সেসদের। এছাড়া হচ্ছে দেখো, উনিও একজন বুদ্ধিস্ট ছিলেন এবং উনি বিক্রমশিলা ইউনিভার্সিটি বানিয়েছিলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়কে ঠিক করেছিলেন। এছাড়া যেটা উনি বানিয়েছিলেন সেটা হচ্ছে সোনপুরি বিশ্ববিদ্যালয় বা মহাবীরা উনি তৈরি করেছিলেন। এরপরে আমরা পড়ব হচ্ছে দেবপাল, 810 থেকে 850 AD। দেখো এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে এই পাল বংশের যে সাম্রাজ্য সেটাকে এক্সপ্যান্ড কে করলেন, সেটাকে আরও এক্সপ্যান্ড করলেন মানে হচ্ছে আসামের দিকে, আসাম এবং উড়িষ্যাতে নিয়ে গেলেন হচ্ছে দেবপাল নিয়ে গেলেন। এখানে কিন্তু একটা প্রশ্ন দেয়। অ্যান্ড অবভিয়াসলি দেবপাল একজন বুদ্ধিস্ট ছিলেন এবং উনি আবার কি করেছিলেন, উনি হচ্ছে জমি দান করেছিলেন। এখানে একটা ছোট্ট প্রশ্ন দেয়, জমি কাকে দান করেছিলেন? শৈলেন্দ্র ওনাকে দান করেছিলেন, এবং ওনার সময় বাইরে থেকে যে ট্রাভেলার এসছিলেন ওনার নাম হচ্ছে সুলেইমান। তো এছাড়া হচ্ছে দেখো, উনি সব থেকে শক্তিশালী রাজা ছিলেন এবং ওনার সময় যে কোর্ট পোয়েট ছিলেন, তো কোর্ট পোয়েটের নাম হচ্ছে বজ্রদত্ত। নেক্সট হচ্ছে দেখো, এরপরে সিংহাসনে এলেন হচ্ছে মহিপালের পরে হচ্ছে রামপাল। রামপালের সময় কৈবত্র বিদ্রোহ হয়েছিল এবং সন্দককর নন্দী ছিলেন হচ্ছে যেটা হচ্ছে ওনার সময় ছিলেন রামপালের সময়, এবং রামচরিত, শুধুমাত্র রামচরিত গ্রন্থ উনি রচনা করেছিলেন। এবং ধীমান আর বিতপাল হচ্ছে বিখ্যাত পেন্টার রামপালের যুগেই ছিলেন। এবং এছাড়া হচ্ছে সতীশ দীপঙ্কর, উনি একজন বুদ্ধিস্ট, তো উনিও ছিলেন। তো জিমুদ ভাই ছিলেন, জিমুদ ভাই হচ্ছে দায়বাগ রচনা করেছিলেন। এরপরে যে ইম্পর্টেন্ট বংশ পড়ব সেটা হচ্ছে সেন বংশ। সেন বংশ পাল বংশের পরে এলো, সামন্ত সেন প্রতিষ্ঠা করেছিলেন। বিজয় সেন কিন্তু আমরা বলবো হচ্ছে এই বংশের রিয়েল ফাউন্ডার, অ্যান্ড নবদ্বীপ ছিল হচ্ছে ক্যাপিটাল। মেন যে ভাষা এই বংশের প্রচলন ছিল সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। এবং এই বংশের কিছু বিখ্যাত রাজারা হচ্ছেন বিজয় সেন, বল্লাল সেন এবং লক্ষণ সেন। তো চলো আমরা বিজয় সেন নিয়ে আলোচনা করি। বিজয় সেনকে আমরা প্রকৃত রূপে প্রতিষ্ঠাতা বললাম, এবং ওনার যে সমস্ত কিছু ইনস্ক্রিপশন, মানে ওনার ব্যাপারে আমরা জানতে পারি কোথা থেকে, সেটা হচ্ছে দেওপাড়া ইনস্ক্রিপশন, যেটা রচনা করেছেন উমাপতি ধর। নেক্সট হচ্ছে দেখো, উনি শিবের পুজো করতেন। এছাড়া ওনার সময় শ্রীহর্ষ কোর্ট পোয়েট ছিলেন এবং উনি কি রচনা করেছিলেন, উনি হচ্ছে বিজয় প্রশস্তি রচনা করেছিলেন বিজয় সেনের জন্য। এরপরে আমরা পড়ব হচ্ছে বল্লাল সেন। বল্লাল সেনের দেখো, বল্লাল সেন একজন সাহিত্যিক মানুষ ছিলেন। উনি দান সাগর অ্যান্ড অদ্ভুত সাগর রচনা করেছিলেন, কিন্তু অদ্ভুত সাগর কিন্তু উনি শেষ করতে পারেননি এবং শেষ করেছিলেন ওনার সন্তান লক্ষণ সেন।
তো এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন দেয়। এবং বল্লাল চরিত রচনা করেছিলেন হচ্ছে আনন্দ ভট্ট, এই জায়গাটাতে একটা ছোট্ট প্রশ্ন থাকে। লক্ষণ সেন, তোমরা সবাই জানো যে বখতিয়ার খিলজি যখন বাংলায় প্রবেশ করলেন তখন রাজা হচ্ছে লক্ষণ সেন, এবং ওনার সময় 5জন কবি ছিল, 5 গ্রেট স্কলার। প্রথমেই হচ্ছে জয়দেব, জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন। দেখো এখান থেকে অনেক প্রশ্ন আসে। এই গীত গোবিন্দ যেটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচনা হয়েছিল, তোমরা সবাই জানো। এই সংস্কৃত ভাষা থেকে আবার ইংরেজি ভাষায় কে ট্রান্সলেট করেছিলেন, এটা কিন্তু কোশ্চেনটা পরীক্ষায় আসে, যার উত্তর হচ্ছে উইলিয়াম জোন্স। এবং তোমাদের মাথায় সবারই একটাই প্রশ্ন আসছে, উইলিয়াম জোন্স তো এশিয়াটিক সোসাইটি স্ট্যাবলিশ করেছিলেন 1784-এ, এগুলো বেসিক জিনিস। কিন্তু ট্রান্সলেশন অফ গীত গোবিন্দ যেটা জয়দেবের রচনা, সেটাও কিন্তু উনি করেছিলেন। পবন দুতাম ধৈ রচনা করেছিলেন, ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসে। এবং লক্ষণ সেন বিষ্ণুদেবের পুজো করতেন, এবং উনি যে উপাধি নিয়েছিলেন সেটা হচ্ছে পরাণ ভগবত। এর পরের বংশ আমরা যাব, সেটা হচ্ছে দিল্লি সুলতানেট। এখান থেকে ডেফিনেটলি 1 নাম্বার তোমরা আশা করে রাখতেই পারো। দেখো পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলেন হচ্ছে সেকেন্ড ব্যাটেল অফ তরাইন, তরাইনের যে সেকেন্ড যুদ্ধ 1192, পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলেন এবং ওনাকে পরাজিত করলেন শাহাবুদ্দিন মোহাম্মদ ঘড়ি। এবং আমরা এখান থেকে যখনই পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলেন, এখান থেকে আমরা বলতে পারি যে ভারতবর্ষে একটা নতুন যুগের সৃষ্টি হলো, এ নিউ এরা অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া স্টার্ট হলো। এবং মোহাম্মদ ঘড়ি মারা গেলেন 1206 সালে মারা গেলেন। এবং উনি কিন্তু বলে যাননি যে ওনার পরে সিংহাসনে কে বসবে, কিন্তু ওনার 3জন কৃতদাস ছিল। একজনের নাম হচ্ছে তাজউদ্দিন ইয়ালদাজ, নাসিরুদ্দিন কিউবাচা, আরেকজনের নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক। এবং ওনার নিজেরাই ওনারা যুদ্ধ করতে আরম্ভ করলেন। এবং 1206 থেকে 1526 এই যে সময়টা, এই সময়টাকে বলা হয় দ্য পিরিয়ড অফ সুলতান রুলার। আমরা জানি যে কুতুবুদ্দিন আইবক উনি শাসনে আসবেন, এবং এই সময়টা 1206 থেকে 1526 এই সময়টার মধ্যে 5টা বংশ শাসন করেছিল। এবার 5টা বংশের মধ্যে হচ্ছে প্রথমেই হচ্ছে স্লেভ বা কৃতদাস বংশ 1206 থেকে 1290, খলজি বংশ 1290 থেকে 1320, তুগলক বংশ 1320 থেকে হচ্ছে 1414, সয়াদ বংশ 1414 থেকে 1451, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট লোদি বংশ। লোদি বংশের পরেই হচ্ছে মুঘল বংশ, সেখান থেকেও পরীক্ষায় 1-2 নাম্বার আশা করতে পারো। এরপরে চলো আমরা স্টার্ট করব হচ্ছে আমাদের কৃতদাস বা স্লেভ বংশ। আগে সময়টা দেখো 1206 থেকে 1290 অবধি। এই স্লেভ বংশকে আমরা আবার 3টে আলাদা আলাদা বংশতে ডিভাইড করতে পারি। প্রথম কথা হচ্ছে স্লেভ বংশের অপর নাম কি, মামলুক বংশ। এটা নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। স্লেভ বংশ বা কৃতদাস বংশ এস্টাবলিশ করেছিলেন হচ্ছে কুতুবুদ্দিন আইবক। এবং কুতুবুদ্দিন আইবকের পরে উনি মাত্র দেখো 1206 থেকে 1211 অবধি শাসন করলেন। এরপরে হচ্ছে প্রথম ইলবাড়ি, ইলবাড়ি হচ্ছে জাতি, প্রথম ইলবাড়ি হচ্ছে যখন ইলতুৎমিশ সিংহাসনে আসবেন। এবং সেকেন্ড ইলবাড়ি বংশ মানে হচ্ছে যখন বলবন সিংহাসনে আসবেন 1246 থেকে 1290। আশা করি তোমরা নিশ্চয়ই ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। তো চলো এরপরে আমরা কুতুবুদ্দিন আইবককে দেখব। কুতুবুদ্দিন আইবক 1206 থেকে 1210, উনি তুর্কিস ছিলেন, তুর্কি জাতির মানুষ। উনি ওনাকে গভর্নর বানানো হয়েছিল। এবার দেখো যখন মোহাম্মদ ঘড়ি মারা গেলেন, উনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলেন এবং উনি ওনার যে শাসন সেটা ইন্দ্রপ্রস্থ দিল্লির কাছে উনি স্টার্ট করলেন। এবং উনি কি টাইটেল নিয়েছিলেন, সুলতান টাইটেল নিয়েছিলেন, এবং লাহোরকে উনি ক্যাপিটাল বানালেন। এছাড়া হচ্ছে উনি যে আরেকটা টাইটেল নিয়েছিলেন সেটা হচ্ছে লাখ বাক্স, সেটা হচ্ছে ওনার জেনারোসিটির জন্য দেওয়া হয়েছিল। ওনার যে কোর্ট পোয়েটের নাম হচ্ছে হাসান উন নিজামি। উনি দেখো কুতুব মিনারের স্টার্ট করেছিলেন, এবং উনি স্টার্ট করেছিলেন যে সুফি সেন্ট খোয়াজা কুতুবুদ্দিন বাখতিয়ার উদ্দেশ্যে স্টার্ট করেছিলেন, কিন্তু উনি শেষ করতে পারেননি। শেষ কে করলেন, শেষ হচ্ছে ইলতুৎমিশ করেছিলেন শেষ। এবং উনি কিভাবে মারা গিয়েছিলেন সেটা পরীক্ষায় জিজ্ঞাসা করে। উনি চৌগান খেলতে গিয়ে, চৌগান মানে হচ্ছে হর্স পোলো, 1210-এ উনি চৌগান খেলতে গিয়ে মারা গেলেন। এছাড়া আর উনি কি বানিয়েছিলেন, দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে কুয়াতুল ইসলাম, যেটা দিল্লিতে রয়েছে, অ্যান্ড আড়াই দিন কা ঝোপড়া, যেটা হচ্ছে আজমেরে রয়েছে। এরপরে ইমিডিয়েটলি একটা প্রশ্ন আসবে যে কুতুবুদ্দিন আইবকের পরে সিংহাসনে এলেন হচ্ছে আরাম শাহ। দেখো কুতুবুদ্দিন মারা গেলেন, কুতুবুদ্দিন আইবক মারা গেলেন, অ্যান্ড ওনার সন্তান আরাম শাহ সিংহাসনে এলেন। উনি কিন্তু সাকসেসফুল রুলার ছিলেন না।
এবং এই ইলতুৎমিশ আবার আরাম শাহকে সরিয়ে সিংহাসনে চলে আসবেন। এরপরে আমরা পড়ব হচ্ছে ইলবাড়ি বংশ, 1211 থেকে 1246। শামসুদ্দিন ইলতুৎমিশ 1211 থেকে 1236 অব্দি শাসন করলেন। উনি সব থেকে গ্রেটেস্ট এই স্লেভ বংশের, কৃতদাস বংশের, এবং ওনাকে আমরা রিয়েল ফাউন্ডার বলবো। উনি ইলবাড়ি জাতির মানুষ ছিলেন, তার জন্য আমরা বলি হচ্ছে ইলবাড়ি বংশ। নেক্সট হচ্ছে 1211-তে ইলতুৎমিশ আরাম শাহকে পরাজিত করে উনি সুলতান হলেন। এসেই যেই কাজটা উনি প্রথম করেছিলেন সেটা হচ্ছে ক্যাপিটালটা আগে লাহোরে ছিল, সেটাকে দিল্লিতে নিয়ে যাওয়া হলো। উনি কুতুব মিনারকে কমপ্লিট করলেন। এছাড়া হচ্ছে আজমের শরীফ মস্ক উনি তৈরি করলেন। সিলভার কয়েন যেটা টঙ্কা বলা হলো এবং কপার কয়েন যেটা জিত্তাল সেটা উনি চালু করলেন। এছাড়া হচ্ছে ইকতা প্রথা উনি চালু করেছিলেন। এরপরে দেখো উনি 40 জন নোবেল পার্সনদেরকে নিয়ে উনি কি করলেন, চেহেলগানি এস্টাবলিশ করলেন। উনার সময়তে মঙ্গলদের যে লিডার ওনার নাম হচ্ছে চেঙ্গিস খান আবার খোয়ারিম শাহকে তাড়া করছিলেন। এবং সেই সময় এই খোয়ারিম শাহ ইলতুৎমিশের কাছে আশ্রয় চেয়েছিলেন, তো দেননি উনি আশ্রয়। তো এইভাবে মঙ্গলদের হাত থেকে আমাদের উদ্ধার করেছিলেন, এই প্রশ্নটাও পরীক্ষায় আসে। ওনার যে কোর্ট পোয়েট, সেই কোর্ট পোয়েটের নাম হচ্ছে মিনাজ উস সিরাজ, তাবাক ই নাসিরের উনি রচনা করেছিলেন এবং ওনাকে ফাদার অফ টম বিল্ডিং বলা হয়। এছাড়া সুলতান ঘাড়ি উনি দিল্লিতে প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে ইমিডিয়েটলি সিংহাসনে আসবেন হচ্ছে রুকনুদ্দিন ফিরোজ, দেখো ইলতুৎমিশের সন্তান, এবং তারপরেই হচ্ছে সিংহাসনে আসবে হচ্ছে রাজিয়া সুলতান হচ্ছে ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট মুসলিম ওমেন রুলার, এবং উনি এসেই পর্দা সিস্টেমটাকে উনি বন্ধ করেন। এবং উনি কিন্তু পপুলার ছিলেন, বাট ওনাকে চেহেলগানি যে 40 জন নোবেল পার্সনদেরকে নিয়ে বানানো হয়েছিল, সেই চেহেলগানি কোনোদিনও অ্যাকসেপ্ট করেনি। এবং ওনার খুব কাছের মানুষ ছিল হচ্ছে স্লেভ ইয়াকুদ। 1240-এ রাজিয়া সুলতানকে হত্যা করা হয়েছিল, সেটা হচ্ছে হরিয়ানার খাইতওয়ালে হত্যা করা ছিল। নেক্সট হচ্ছে বেহরাম শাহ সিংহাসনে আসবেন। রাজিয়া সুলতানের মৃত্যুর পরে ইলতুৎমিশের থার্ড সন্তান, 3 নম্বর সন্তান বেহরাম শাহ সিংহাসনে আসবেন। এরপরে হচ্ছে মাসুদ শাহ, তারপরে ভেরি এখান থেকে 1 নম্বর জিজ্ঞেস করে। এরপরে দেখো সিংহাসনে আসবেন হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ, ইলতুৎমিশের সন্তান, এবং ওনাকে দরবেশি কিং বলা হয়। এই জায়গাটাতে প্রশ্নটা দেয় যে দরবেশি কিং কে। নেক্সট হচ্ছে সেকেন্ড ইলবাড়ি বংশ। ফার্স্ট ইলবাড়ি বংশ মানে আমরা দেখলাম যে যখন হচ্ছে আমরা বলবো হচ্ছে ইলতুৎমিশ সিংহাসনে এলেন, এবং সেকেন্ড ইলবাড়ি বংশ মানে হচ্ছে যখন গিয়াসউদ্দিন বলবন সিংহাসনে আসবেন। তো উনি এসেই ওই চালিসাকে বন্ধ করে দিলেন, এবং উনি প্রথমবারের জন্য গুপ্তচর, স্পাই মানে হচ্ছে গুপ্তচর রাখলেন। এবং এছাড়া হচ্ছে উনি আলাদাভাবে আর্মি তৈরি করলেন, দিওয়ানি আম বলা হলো। এছাড়া হচ্ছে দিওয়ানি ওয়াজারাত তৈরি করলেন, এবং নতুন প্রথা যেটা হচ্ছে সিজদা অ্যান্ড ফাইবস সেটা চালু করলেন। নওরোজ ফেস্টিভ্যাল, অনেক সময় এখানে প্রশ্ন আসে যে নওরোজ ফেস্টিভ্যাল কে চালু করেছিলেন, তো চালু করলেন হচ্ছে আমাদের গিয়াসউদ্দিন বলবন। এছাড়া যে উপাধি উনি নিয়েছিলেন সেটা হচ্ছে জিল ইলাহি, ভগবানের ছায়া। দেখো এরপরে কি হলো, এরপরে হচ্ছে দেখো কাইকুবাদ হচ্ছে বড় ছেলে, বলবনের বড় ছেলে, তাই না? এবং কাইকুবাদকে হত্যা করে খিলজি বংশ এস্টাবলিশড হবে। আমি একটুখানি নোটটাকে জাম্প করে বলছি যাতে সময়ের মধ্যে আমরা এটা কমপ্লিট করে নিতে পারি। দেখো খুলজি বংশ 1290 থেকে 1320। খুলজি বংশ প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে মালিক ফিরোজ, এবং এই মালিক ফিরোজ অপর নাম কার, এখানে অনেকবার প্রশ্ন দেয়। জালালউদ্দিন খিলজির অপর নাম। এবারে দেখো আলাউদ্দিন খিলজি ছিল হচ্ছে জালালউদ্দিন খিলজির ভাইপো, এবং জালালউদ্দিনকে হত্যা করলেন যখন হচ্ছে উনি দেবগিরি জয় করলেন। এরপরে হচ্ছে আলাউদ্দিনকে নিয়ে পড়ব। আলাউদ্দিন খিলজি দেখো ওনার ছোটবেলার নাম হচ্ছে আলী গুরসাপ, এবং উনি 1296 সালে হচ্ছে সিংহাসনে এলেন এবং 1316 অবধি উনি শাসন করলেন। 1303-এ আলাউদ্দিন খিলজি চিত্তরে অ্যাটাক করলেন। চিত্তর হচ্ছে মেওয়ারের ক্যাপিটাল। কেন অ্যাটাক করেছিলেন? পদ্মিনীকে বিবাহ করার জন্য। পদ্মিনী রতন সিং এর পত্নী ছিল, কিন্তু পদ্মিনী এবং বাদবাকি যে আদার রাজপুত ওমেনরা ছিলেন ওনারা কি করলেন, জোহার করলেন। জোহার মানে হচ্ছে আগুনে ঝাঁপ দেওয়া, স্বেচ্ছায় ঝাঁপ দেওয়া।
এই ঘটনার উপরেই যে কাব্য আছে সেটাই হচ্ছে পদ্মাবত কাব্য, এবং এটা পদ্মাবত কাব্য লিখেছেন হচ্ছে মালিক মোহাম্মদ জয়সি। শেরশার যুগের কবি মালিক মোহাম্মদ জয়সি, এটা মাথায় রাখবে। আলাউদ্দিন খিলজি হচ্ছেন প্রথম রুলার যিনি হচ্ছে সাউথের দিকে আক্রমণ করেছিলেন, এবং ওনার যে কমান্ডারের নাম হচ্ছে মালিক কাপুর। তো উনি ছিলেন, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। এছাড়া দেখো আলাউদ্দিনের স্বপ্ন ছিল যে সারা বিশ্ব জয় করার, তার জন্য উনি সিকান্দারি সানি অর সেকেন্ড আলেকজান্ডার এই ধরনের উপাধিগুলো নিয়েছিলেন। ডেমিট্রাস ইন্দো ব্যাকটেরিয়ার যে রাজা, ওনাকেও কিন্তু সেকেন্ড আলেকজান্ডার বলা হয়। এছাড়া হচ্ছে উনি ওনার রাজত্বকালে লিকার বন্ধ করে দিয়েছিলেন। এছাড়া জমিনদারি প্রথা এবং কর চাপানো, ইম্পোজ ট্যাক্স অন দ্য ক্যাটেল, বাছুরের উপরে কর চাপানো, সেটা উনি করলেন। অ্যান্ড উনি হচ্ছেন প্রথম মুসলিম রুলার যিনি কি করেছিলেন, সেটা হচ্ছে ল্যান্ডের উপরে কর উনি চাপিয়েছিলেন। এবং উনি নিজেকে কি বলতেন, উনি নিজেকে বলতেন যে আই এম দ্য খালিফা অ্যান্ড কিংশিপ নোজ নো কিনশিপ। তো এগুলো হচ্ছে বেসিক জিনিস। নেক্সট, এরপরে দেখো আর কি করেছিলেন উনি। উনি হচ্ছে দাগ প্রথা চালু করেছিলেন। দাগ মানে হচ্ছে ব্র্যান্ডিং অফ দ্য হর্স। দাগ, হুলিয়া অ্যান্ড চেরা, এইগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। উনি মার্কেট সিস্টেম চালু করেছিলেন। এগুলো বেসিক জিনিস, এগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এবারে দেখো ওই মার্কেটে আবার উনি কি করলেন, সিক্রেট গুপ্তচর, সিক্রেট এজেন্ট উনি ছেড়ে দিলেন, যাকে বলা হলো মুনিয়ান। ঠিক আছে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্নটা তুলবে। অ্যান্ড দেখো উনি হচ্ছেন প্রথম রুলার, উনি হচ্ছেন ফার্স্ট সুলতান দিল্লির, যিনি কি করেছিলেন, যিনি ধর্মকে পলিটিক্স থেকে আলাদা করে দিয়েছিলেন। এবং এছাড়া হচ্ছে দেখো 1299 সালে উনি গুজরাট আক্রমণ করেছিলেন এবং ওইখান থেকে মালিক কাপুরকে নিয়ে এসেছিলেন, এবং ওনাকে মালিক কাপুরকে মালিক নায়াব পোস্টে রেখেছিলেন, যেটা হচ্ছে মিলিটারি কমান্ডার। এরপরে দেখো উনি আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন, যেটা হচ্ছে কুতুব মিনারের প্রবেশদ্বার, এটা কিন্তু পরীক্ষায় দেয়। এবং এই জায়গাটা থেকে একটা নাম্বার জিজ্ঞাসা করে, আলাউদ্দিন খিলজি হচ্ছে প্রথম মুসলিম রুলার যিনি কোনো হিন্দু প্রিন্সেসকে বিবাহ করেছিলেন। আলাউদ্দিন অ্যান্ড কমলা দেবী হচ্ছে গুজরাটের একজন উইডো ছিলেন। তো এটা একটু মাথায় রাখবে। ক্লিয়ার? নেক্সট, এরপরে দেখো আলাউদ্দিন খিলজিকে হত্যা করা হয়েছিল এবং হত্যা করেছিলেন ওনারই কমান্ডার মালিক কাপুর। এবং মুবারক শাহ খিলজি ছিলেন হচ্ছে এই বংশের লাস্ট রাজা। এবং এরপরে আমরা পড়ব হচ্ছে তুগলক বংশ। তুগলক বংশ এস্টাবলিশ করেছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। 1320 থেকে 1325 অব্দি উনি শাসন করেছিলেন। নেক্সট হচ্ছে গাজী মালিক এই বংশ এস্টাবলিশ করেছিলেন এবং ওনার প্রকৃত নাম হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। এবং উনি খুব প্রভাবিত হয়েছিলেন হচ্ছে আলাউদ্দিনের যে কারণ আমরা অলরেডি দেখলাম আলাউদ্দিনের অ্যাডমিনিস্ট্রেশন পলিসিটা খুব ভালো ছিল। এছাড়া হচ্ছে দেখো বাটাই প্রথা উনি চালু করেছিলেন এবং ওনার যে সন্তান জুনা খানকে উনি পাঠিয়েছিলেন, যেটা হচ্ছে মাদুরাই অ্যান্ড ওয়ারাঙ্গালে পাঠিয়েছিলেন। এছাড়া হচ্ছে উনি তুগলকাবাদ শহর করেছিলেন এবং দিল্লিকে ওনার ক্যাপিটাল করেছিলেন। উনি কিভাবে মারা গেছেন তার উপরে একটা প্রশ্ন আসে, উনি প্যাভিলিয়ন ভেঙে মারা গেছেন। আর ওনার সন্তান জুনা খান বা উলক খান ওনার পরে সিংহাসনে আসবেন এবং যে উপাধি নিয়েছিলেন সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ওকে, মোহাম্মদ বিন তুগলকের উপাধি নিয়ে উনি সিংহাসনে এসেছিলেন। এগুলো কি বুঝেছো? এগুলো কি বোঝা গেছে? আমাকে একটু কমেন্ট সেকশনে রিপ্লাই করে বলবে। আর এই প্রত্যেকটা জিনিসের নোট কিন্তু তোমরা সাবজেক্টে পেয়ে যাবে জিএসের উপরে, যেগুলো পড়তে তোমাদের সুবিধা হবে। দেখো এবারে হচ্ছে মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351 অব্দি উনি শাসন করেছিলেন। দেখো ওনার শাসনে কোনো ভুল ছিল না, কিন্তু উনি যে ডিসিশনগুলো নিয়েছিল তার জন্য আমরা বলতে পারি যে সিঙ্গেল মোস্ট রেসপন্সিবল পারসন ফর দ্য ডিক্লাইন অফ দ্য দিল্লি সুলতানেট। ওনার ভুল ডিসিশনের জন্য কি করা হয়েছিল, দিল্লি সুলতানেটের মধ্যে অনেকটা পতন দেখা দিয়েছিল। ওনাকে মিক্সচার অফ অপোজিট বলা হয়, ওয়াইজেস্ট ফুল, পাগল পাদুসা, আনফর্চুনেটলি আইডিওলজি। এবার ওনার যে কাজগুলো ছিল সেগুলো দেখো। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যাক্সেশন অফ দ্য ডুয়াবে 1326-এ উনি কর বাড়িয়ে দিলেন। দেখো ফিনান্সিয়াল ডিফিকাল্টিকে ওভারকাম করার জন্য হেভি কর করে দেওয়া এটা কিন্তু ঠিক নয়। তো ওইখানে কি হলো, স্ট্রং রিভল্ট হলো, আরও বাজে অবস্থা হয়ে গেল। সেকেন্ড হচ্ছে টাকাবি লোন, এই জিনিসটা ভালো। টাকাবি লোন যেটা উনি করেছিলেন
সেটা হচ্ছে যে উনি লোন দিচ্ছিলেন কাল্টিভেটারদের, যারা চাষবাস করছে তাদেরকে লোন দিচ্ছে যে সমস্ত জিনিসপত্র কেনার জন্য, তো এটা ভালো জিনিস। নেক্সট হচ্ছে 3 নম্বর কাজ যেটা উনি করেছিলেন, দিওয়ানি কোহি। দিওয়ানি কোহি মানে হচ্ছে এগ্রিকালচারের জন্য উনি একটা আলাদা সেপারেট ডিপার্টমেন্ট খুলেছিলেন, যেটাকে আবার পরে ফিরোজ শাহ তুগলক কন্টিনিউ করেছিল, এইখানটা প্রশ্নটা দেয়। এছাড়া হচ্ছে ফেমিন কোড, এটাও ভালো জিনিস উনি করেছিলেন। সেটা হচ্ছে যে যারা সেই সময় ভিকটিম ছিলেন ফেমিনের জন্য, তাদের জন্য কাজবাজ করা। কিন্তু যেটা উনি ওনার জীবনে ভুল করে ফেলেছিলেন সেটা হচ্ছে ট্রান্সফার অফ দ্য ক্যাপিটাল অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ দ্য টোকেন কারেন্সি। এবারে ভুলটা কি দেখো, 1327, এটা মাথায় রাখবে, এখানে প্রশ্ন জিজ্ঞাসা করে। উনি দিল্লি থেকে দেবগিরি, দেবগিরি কোথায়, সাউথে, দেখো দিল্লি থেকে দেবগিরি উনি ওনার ক্যাপিটালকে শিফট করলেন এবং সবাইকে নিয়ে উনি কি করলেন, দৌলতাবাদে চলে গেলেন। এবার এটা হচ্ছে 1500 কিলোমিটার একটা জার্নি হলো, সবাইকে নিয়ে গেল। আবার 2 বছর পরে কি করলো, যে আবার দিল্লিতে ফিরে এলো। তো যে যাওয়া আসা, এতেই তো অর্ধেক রিসোর্সেস নষ্ট হয়ে গেল। এরপরে টোকেন কারেন্সি যেটা হচ্ছে 1329-এ করলেন। উনি কপার কয়েন নিয়ে এলেন, সেটা হচ্ছে সিলভারের ভ্যালুতে, এবং বললেন যে সমস্ত কিছু আবার এক্সচেঞ্জ করবে। তো এই এক্সচেঞ্জের মাধ্যমে কি হলো, অনেক কিছু ফ্রড হয়ে গেল। এরপরে হচ্ছে মোরক্কো থেকে ওনার সময় বাইরে থেকে, মোরক্কো দেশ থেকে মোরক্কো ট্রাভেলার ইভান বাতুতা এসেছিলেন। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং মোহাম্মদ বিন তুগলকের পরে ভেরি ইম্পর্টেন্ট রাজা ফিরোজ শাহ তুগলক সিংহাসনে বসেছিলেন। এবারে দেখো, ফিরোজ শাহ হচ্ছে প্রথম সুলতান যিনি হচ্ছে জিজিয়া কর চালু করেছিলেন। এবং এছাড়া হচ্ছে দেখো রিলিজিয়াস ট্যাক্স করেছিলেন, সেটা আবার শুধুমাত্র হিন্দুদের উপরে। এবং ফিরোজাবাদ শহর করেছিলেন। ফিরোজ শাহ কোটলা উনি তৈরি করেছিলেন। এবং এই ফিরোজ শাহ কোটলার যে প্রবেশদ্বার, সেইটাকে বলা হচ্ছে খুনি দরওয়াজা, এবং এটা বানিয়েছিলেন হচ্ছে শের শাহ। এখান থেকে একটা প্রশ্ন আসে যে খুনি দরওয়াজা কে বানিয়েছিলেন, এবং উনি দুটো অশোকান পিলার নিয়ে এসেছিলেন ওনারই শহরে ফিরোজাবাদে। এবং উনি একজন লেখক ছিলেন, উনি যে বই রচনা করেছেন ফাতুহাতি ফিরোজ শাহী। এবং এছাড়া হচ্ছে দেখো উনার সময়তে তাইমুর তুর্কিশ কনকরার, উনি আবার সমর খান থেকে ভারতবর্ষে অ্যাটাক করেছিলেন এবং ওইখানে খিজির খাকে উনি বসিয়ে দিয়েছিলেন। তো এরপরে আমরা যে বংশের উপরে ফোকাস করব, দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট। আমরা লোদি বংশ 1451 থেকে 1526। আচ্ছা দেখো, এবারে লোদি বংশ সয়াদ বংশের পরে লোদি বংশ, এবং লোদিরা আফগান ছিলেন। তো এই বহলল লোদি হচ্ছে প্রথম, এই বংশ এস্টাবলিশ করেছিলেন হচ্ছে বহলল লোদি, এবং বহলল লোদি হচ্ছে ফার্স্ট আফগান রুলার। এবং ওনার পরে যারা যারা সিংহাসনে এসেছিলেন ওনারা ছিলেন হচ্ছে তুর্কি জাতির মানুষ। এবারে দেখো বহলল লোদি 1451 থেকে 1489 অবধি উনি শাসন করলেন। লোদি বংশ উনি এস্টাবলিশ করেছিলেন, এবং কাকে সরিয়ে, সেটা হচ্ছে সায়াদ বংশকে সরিয়ে। এরপরে যেটা দেবে, বহলল লোদি একজন আফগান সোলজার ছিলেন। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো হচ্ছে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে। এবং উনি যে কয়েন চালু করেছিলেন সেটাকে বহলল কয়েন বলা হতো। এবং উনি এমন একজন রাজা ছিলেন যে কোনো দিনও সিংহাসনে বসেননি। উনি ইলিটারেট পার্সন ছিলেন, কিন্তু ওনার পরে আমরা দেখব যে রাজা সিংহাসনে এলেন, ওনার নাম হচ্ছে সিকান্দার লোদি। সিকান্দার লোদি থেকে একটি নাম্বার কিন্তু পরীক্ষাতে তোমরা পেতে পারো। উনি সব থেকে গ্রেটেস্ট, যত রাজা ছিল তার মধ্যে, লোদি বংশে যত রাজা তার মধ্যে সব থেকে বেশি গ্রেটেস্ট হচ্ছে সিকান্দার লোদি। এরপরে দেখো জ্বালামুখী টেম্পল, উনি অনেক হিন্দু টেম্পল ডিস্ট্রয় করেছিলেন। প্রথমেই যেটা হচ্ছে জ্বালামুখী টেম্পল। এছাড়া হচ্ছে দেখো উনি কি করলেন, উনি হচ্ছে বিহার অ্যান্ড ওয়েস্টার্ন বেঙ্গল ক্যাপচার করলেন। অ্যান্ড উনি ওনার যে ক্যাপিটাল, সে ক্যাপিটাল দিল্লি থেকে আগ্রা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু এক্সামিনে কোশ্চেন জিজ্ঞেস করবে। উনি এগ্রিকালচারকে খুব বেশি পরিমাণে প্রাধান্য দিয়েছিলেন, এবং গাজী সিকান্দারি ইয়ার্ড যেটা হচ্ছে উনি প্রচলন করেছিলেন। এবং উনি একজন কবি ছিলেন, ঠিক আছে। ওনার যে ছদ্মনাম সেটা হচ্ছে গুল রখি। তো এইখানে কিন্তু এক্সামিনার প্রশ্নটা তোলে। এবং ওনার পরে সিংহাসনে এসেছিলেন হচ্ছে ইব্রাহিম লোদি। সিকান্দার লোদির আর একটা প্রশ্ন আসে, যেটা হচ্ছে কুতুব মিনারটাকে কে ঠিক করেছিলেন। নেক্সট, এরপরে হচ্ছে ইব্রাহিম লোদি। 1517 থেকে 1526 অবধি সিংহাসনে ছিলেন, এবং উনি হচ্ছে এই বংশের লাস্ট রাজা। আর একটা জিনিস হচ্ছে দেখো,
দৌলত খান লোদি, যিনি হচ্ছে পাঞ্জাবের গভর্নর, উনি আবার বাবরকে আমন্ত্রণ করলেন এবং বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির যে যুদ্ধ হয়, পানিপথের প্রথম যুদ্ধ, এটা হচ্ছে 21শে এপ্রিল 1526 যুদ্ধটা হয়েছিল। এবং আমরা জানি সেখানে হচ্ছে ইব্রাহিম লোদি পরাজিত হবেন এবং বাবর কি করবেন, নিজের সাম্রাজ্য নিজে এস্টাবলিশ করবেন। তো চলো আমরা ডাইরেক্টলি খুব কুইকলি, কারণ অলরেডি দেখো 30 মিনিট হয়ে গেছে, তো বেশি বড় করলে ভিডিওটা কিন্তু একটু আপলোড করতে প্রবলেম হয়। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4, মুঘল এম্পায়ার। এইখান থেকে ডেফিনেটলি এই নোটসটা থেকে তোমরা 2 থেকে 3 নাম্বার ইজিলি, যে কোনো যেটা এক্সাম দিচ্ছ, যেটা খুশি তোমরা এক্সাম দিচ্ছ, তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মুঘলরা কোন জাতির মানুষ? তুর্ক জাতির মানুষ। দেখো, মুঘলদের যে সময়, সেই সময়টাকে বলা হয় সেকেন্ড ক্লাসিক্যাল এজ। প্রথম ক্লাসিক্যাল এজ ছিল হচ্ছে গুপ্তদের। এরপরে মুঘল সাম্রাজ্যকে আমরা দুরকম করে বিভক্ত করতে পারি। আগে দেখো ডিভিশনটা, 1526 থেকে 1857 এই সময়টার মধ্যে মাত্র 6 জন রাজাদের, মানে হচ্ছে আমরা বাবর থেকে ধরবো, বাবরের পরে হুমায়ুনের পরে দেখো 15 বছর শাসন করেছিলেন হচ্ছে সুরবংশ, শেরশাহ সুরি। এরপরে আকবরের পরে জাহাঙ্গীরের পরে শাহজাহান, এবং 1707 অব্দি এই অরঙ্গজেব মারা গেলেন। তো এই 6 জন রাজাকে আমরা গ্রেটার মুঘল বলি, গ্রেটার মুঘল। বাকি হচ্ছে লেটার মুঘল। আমরা বাহাদুর শাহ 1 পড়বো, জাহান শাহ পড়বো, ফারুক শাহ পড়বো, আকবর 2 মাঝখানে আছেন, মোহাম্মদ শাহ, আহমেদ শাহ, আলমগীর, শাহ আলম 2 অ্যান্ড বাহাদুর শাহ জাফর 2। আমাদের এগুলো পড়তে হবে পরীক্ষার জন্য। তো চলো এরপরে আমরা মুঘল বংশ স্টার্ট করি। মুঘল বংশের মধ্যে আমরা দেখলাম যে 20 জন রাজা ছিলেন, কিন্তু তার মধ্যে হচ্ছে 6 জন হচ্ছে সব থেকে গ্রেটেস্ট। বাবর, প্রথমে হচ্ছে বাবর কথার মানে হচ্ছে বাঘ। উনার প্রকৃত নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ বাবর, এবং উনি হচ্ছেন, দেখো ওনার বাবা হচ্ছে উমর শেখ মির্জা, এবং উনি হচ্ছে বংশধর, দেখো 5ম বংশধর বাবার দিক থেকে। বাবা উমর শেখ মির্জা, বাবা হচ্ছে তাইমুরের বংশধর, এবং 5ম বংশধর বললাম। এবং 4র্থ বংশধর হচ্ছে মায়ের দিক থেকে, মা হচ্ছে চেঙ্গিস খান, ওকে, চেঙ্গিস খানের বংশ। বাবর জন্মগ্রহণ করেছিলেন ফারগানা, তুর্কিতে, এবং বাবার নাম অলরেডি বললাম উমর শেখ মির্জা। উমর শেখ মির্জা আবার হচ্ছে বড় ছেলে আমির তাইমুরের বড় ছেলে, এবং উনি ফারগানার রুলার ছিলেন। বাবর সমরকান্দের রুলার হলেন মাত্র 11 বছর বয়সে, এবং এখানে দেখো কাবুলকে ক্যাপচার করলেন 1504-এ, উনি কাবুলকে দখল করলেন। বাবর কিন্তু ভারতবর্ষে 5 বার আক্রমণ করেছিলেন, শাসনের জন্য নয়, উনি ওয়েলথ, সম্পত্তির জন্য উনি আক্রমণ করেছিলেন। বাবর প্রথমবার ভারতবর্ষে আক্রমণ করেছিলেন 1519-এ, এবং তোমরা ভালো মতন জানো যে প্রথম পানিপথের যুদ্ধ 21শে এপ্রিল 1526। আমরা জানি যে এদিকে বাবর অ্যান্ড এদিকে ইব্রাহিম লোদি, তো ওনাদের মাঝখানে হলো, এবং ওইখানে বাবর পরাজিত করলেন এবং বাবর নিজের সাম্রাজ্য এস্টাবলিশ করলেন। 1526-এ বাবর সিংহাসনে এলেন, এবং 16ই মার্চ 1527 বাবর আবার যুদ্ধ করলেন। সেই যুদ্ধের নাম হচ্ছে ব্যাটেল অফ খানোয়ার যুদ্ধ, যেখানে হচ্ছে মেওয়ারের রাজা রানা সঙ্গকে উনি পরাজিত করলেন। এরপরে রাজপুতদের সঙ্গে যুদ্ধ করলেন 1528-এ। মেদিনী রায়, মালওয়ার রাজা হচ্ছে মেদিনী রায়, এবং যুদ্ধের নাম হচ্ছে ব্যাটেল অফ চাঁদারি। এরপরে 1529-এ যেটা হচ্ছে ঘরঘরা যুদ্ধ বলা হয়, মাহমুদ লোদির সঙ্গে উনি করলেন। এরপরে 1530-এ দেখো, 1530 26শে ডিসেম্বর বাবর মারা গেলেন। উনি মারা গিয়েছেন হচ্ছে আগ্রাতে, এটা একটু মাথায় রাখবে, পরীক্ষায় আসতে পারে। এবং ওনাকে কাবুলে নিয়ে যাওয়া হয়েছিল, কাবুলে মৃতদেহ রয়েছে। মুঘল সাম্রাজ্যের মধ্যে আমরা জানি যে 2 জন নিজের জীবনী নিজে লিখেছিলেন, তার মধ্যে হচ্ছে বাবর অ্যান্ড আমরা বলবো হচ্ছে জাহাঙ্গীর। বাবর আর জাহাঙ্গীর নিজের জীবনী নিজে লিখেছেন। বাবর যেটি রচনা করেছিলেন সেটা হচ্ছে তুর্কি ভাষায়, নাম হচ্ছে তুজকি বাবরি, ওকে, এগুলো বেসিক জিনিস পরীক্ষায় আসে। এবং এটা কি ট্রান্সলেট করলেন হচ্ছে পার্সি ভাষায়, যার নাম পড়লো হচ্ছে বাবরনামা, আব্দুর রহমিন খানে খা। এগুলো বেসিক জিনিস, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট হচ্ছে দেখো, তাহলে আমরা যেটুকুনি দেখলাম যে বাবর যে যুদ্ধগুলো করেছিলেন, 1526-এ পানিপথের যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, চাঁদারির যুদ্ধ, এবং 1529-এ হচ্ছে ঘরঘরার যুদ্ধ। এরপরে দেখো হচ্ছে হুমায়ুনের ব্যাপারটা একটুখানি ভালো করে আগে বুঝে নাও।
হুমায়ুন 1530 থেকে 1540, মানে প্রথমের দিকে 10 বছর খুব ভালো মতন শাসন করলেন। তারপরে 40 থেকে 55 অবধি এইখানে যে 15টি বছর, এই 15টি বছর কি হলো, এই 15টি বছর হচ্ছে এখানে শাসন করেছে হচ্ছে শেরশাহ বা সুরি বংশ। তারপরে আবার 1555-তে শেরশাহ সুরির যে লাস্ট রাজা ছিল ওনাকে পরাজিত করে তারপরে আবার সিংহাসনে চলে আসবেন। তাহলে এটা আর কোনোদিন ভুলবে না, এই জায়গাটা একটু মাথায় রাখবে। আচ্ছা দেখো, হুমায়ুন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 1507-এ কাবুলে। বাবর আর মহিমা সুলতানের বড় ছেলে হুমায়ুন। হুমায়ুনের 3 ভাই ছিল, একজনের নাম আসকারি, হিন্দাল আর কামরান। অ্যান্ড ওনার যে বোন ছিল, বোনের নাম হচ্ছে গুলবাদান বেগম। হুমায়ুন 23 বছর বয়সে সিংহাসনে এলেন এবং ওনার প্রকৃত নাম হচ্ছে নাজিরুদ্দিন মির্জা মোহাম্মদ হুমায়ুন। হুমায়ুন কথার অর্থ মানে হচ্ছে ভাগ্যবান, কিন্তু উনি ছিলেন হচ্ছে সব থেকে অভাগ্যবান ব্যক্তি। উনি সিংহাসনে এসেছিলেন অ্যান্ড বাকি যে সাম্রাজ্য সেটা ভাইদের মধ্যে আলাদা আলাদা করে বিভক্ত করে দিয়েছিল। যেরকম হচ্ছে কাবুল আর কান্ধার হচ্ছে কামরান দেখাশোনা করছিল, সম্বল হচ্ছে আসকারি অ্যান্ড আলওয়ার হচ্ছে হিন্দাল। নেক্সট হচ্ছে এবারে দেখো সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাটেল অফ চৌসা। 1539 সালে হুমায়ুন প্রথমবার পরাজিত হলেন হচ্ছে শেরশাহ সুরির কাছে, এবং তার পরের বছর 1540-এ কি করলেন এখানে শেরশাহ সুরি, ওনাকে পুরোপুরিভাবে পরাজিত করে দিলেন। এবং 40 থেকে আমরা এখানে লিখব 1540 থেকে 1555, এই যে 15টা বছর, এই 15টা বছর আমরা বলবো হচ্ছে যে আফগান শাসক সুরি বংশ ছিল। তারপরে দেখো ব্যাটেল অফ সিরহিন্দ, এই যে যুদ্ধটা, এই যুদ্ধটাকে কি বলা হয়? দেখো 15 বছর পরে হুমায়ুন আবার রিক্যাপচার করবে, যে সেই সময় সিকান্দার শাহ সুরি হচ্ছে লাস্ট রাজা। সিকান্দার শাহ সুরিকে পরাজিত করে মাত্র 6 মাস উনি সিংহাসনে থাকবেন এবং তারপরে হচ্ছে বাবর আকবর চলে আসবেন। এরপরে দেখো উনি আবার অ্যাক্সিডেন্টাল ভাবে মারা গিয়েছিলেন। উনি যেটা হচ্ছে যে লাইব্রেরি শের মন্ডল, এই শের মন্ডল হচ্ছে পুরানা কিল্লাতে রয়েছে, যেটা 24শে জানুয়ারি 1556-তে মারা গেছেন। পুরানা কিল্লা স্টার্ট করেছিলেন হুমায়ুন, কিন্তু উনি কমপ্লিট করতে পারেননি। এখানে একটা কোশ্চেন দেয় এবং এটাকে শেষ করেছিলেন হচ্ছে শেরশাহ। এছাড়া হচ্ছে 1533 সালে হুমায়ুন সিটি অফ দিনপান্না তৈরি করলেন। এবং হুমায়ুনের অটোবায়োগ্রাফি বলবো না, হুমায়ুনের বায়োগ্রাফি, হুমায়ুন নামা, বায়োগ্রাফির নাম হচ্ছে হুমায়ুন নামা, লিখেছেন হচ্ছে ওনারই বোন গুলবাদান বেগম। এবং এখানে যে ভাষার প্রয়োগ ছিল সেটা হচ্ছে তুর্কি এবং পার্সি ভাষা, দুটোরই ভাষা মিক্সচার, এটা একটু মাথায় রাখবে। এছাড়া দেখো হুমায়ুনের যে টম্ব আছে সেটাকে বলা হচ্ছে হুমায়ুন টম্ব, বানিয়েছিলেন ওনারই পত্নী হাজি বেগম। যেটা হচ্ছে তাজমহলের প্রোটোটাইপ, মানে হচ্ছে সিমিলার। আর্কিটেকচার হচ্ছে মিরাক মির্জা গায়েস। এগুলোও কিন্তু বেসিক জিনিস মাথায় রাখবে। এরপরে আমরা সুর বংশের দিকে যাব। সুর বংশ হচ্ছে 1540 থেকে হচ্ছে 1555 অবধি সেকেন্ড আফগান শাসক। প্রথম কথা হচ্ছে সেকেন্ড আফগান শাসক। তারপরে হচ্ছে তাহলে প্রথম আফগান শাসককে এই মাত্রই বললাম লোদি বংশ। এবং শেরশাহ সুরি মাত্র 5 বছর উনি শাসন করেছিলেন, এটাও মাথায় রাখবে। শেরশাহ সুরি অরিজিনাল বা প্রকৃত নাম কি, সেটা হচ্ছে ফরিদ খা। উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হিসার ফিরোজ শাহ। বাবার নাম হচ্ছে হাসান খা। হাসান খা আবার জাগিরদার ছিলেন সাসারাম, বিহার। সাসারাম মানে হচ্ছে বিহার, বিহারের জাগিরদার। এবং ইব্রাহিম লোদি কি করলেন, ওনার বাবার যে জাগিরদার সেটা ওনাকে দিয়ে দিলেন। ওনারা আফগানিস্তান থেকে এসেছিলেন, এগুলো বেসিক জিনিস। এবার আমরা দেখতে পাচ্ছি যে হুমায়ুনকে উনি পরাজিত করলেন। আমি একটুখানি বাদ দিয়ে দিলাম যাতে তোমরা এই নোটটাকে অ্যাটলিস্ট পুরোটা দেখতে পারো। তো দেখো প্রথমেই হচ্ছে 1539-এ ব্যাটল অফ চৌসা, এখানে প্রথমবার হুমায়ুন পরাজিত হলো এবং তারপরে হচ্ছে কনৌজ বা বিলবোগ্রামের যুদ্ধ। নেক্সট, হুমায়ুনের শেরশাহর অ্যাডমিনিস্ট্রেশনটা খুব ভালো ছিল। তো পুরো আলাদা আলাদাভাবে বিভক্ত ছিল, দিওয়ানি ওয়াজারাত, দিওয়ানি আর্চ, দিওয়ানি রাসালাত অ্যান্ড দিওয়ানি ইনসা। এবং শেরশাহর পুরো যে সাম্রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন পলিসিটা যদি দেখি, তখন আমরা দেখতে পাবো যে পুরো এম্পায়ারটাকে 47টা সরকারে বিভক্ত করেছিল এবং প্রত্যেকটা সরকারের ভিতরে ছিল হচ্ছে সিকদার। সিকদার মানে হচ্ছে মিলিটারি অফিসার। আমিন, আমিন মানে হচ্ছে ল্যান্ড রেভিনিউ অফিসার। ফুটেদার, ফুটেদার মানে হচ্ছে ট্রেজারি। এবং কারকুন্স মানে হচ্ছে অ্যাকাউন্টেন্ট। তো এত সুন্দরভাবে ভাগ করেছিল। এবারে দেখো শেরশাহ কি নিয়ে এসেছিল? সিলভার কয়েন।
এবং যেটা হচ্ছে রুপাইয়া বলতাম, এবং গোল্ড কয়েনও প্রচলন করেছিলেন যার নাম ছিল হচ্ছে আশরাফি। এছাড়া হচ্ছে দেখো কাবলিয়েত অ্যান্ড পট্টা যেটা উনি প্রচলন করেন, এবং আমরা দেখলাম যে উনি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড যেটা হচ্ছে ক্যালকাটা থেকে অমৃতসর সেটা উনি স্টার্ট করেছিলেন, এবং এখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ের কনসেপ্টটা আমরা নিয়েছিলাম। এই গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডকে আমরা শেরশাহ-সুরি মার্গও বলি, এটাও একটু মাথায় রাখবে। উনি পুরানা কিল্লা তৈরি করলেন, অ্যান্ড ওনার যে টম্বটা রয়েছে কোথায়, বিহারের সাসারামে। উনি কমপ্লিট করেছিলেন খুনি দরওয়াজা, যেটা ফিরোজ শাহ কোটলার প্রবেশদ্বার। ওনার সময় হিন্দি ভাষার কবি মালিক মোহাম্মদ জয়সি, হিন্দি ভাষার কবি মালিক মোহাম্মদ জয়সি ছিলেন, উনি পদ্মাবত রচনা করেছিলেন, এবং শেরশাহ মারা গেছেন কালিঞ্জর দুর্গ জয় করার সময়। শেরশাহর পরে ওনার সন্তান ইসলাম শাহ সিংহাসনে আসবেন। ইসলাম এবং এই বংশের যে লাস্ট রাজার নাম হচ্ছে সিকান্দার শাহ সুরি। এই সিকান্দার শাহ সুরিকে হুমায়ুন পরাজিত করবেন ব্যাটেল অফ সিরহিন্দে। এরপরে দেখো আমরা পড়ব হচ্ছে আকবর। দেখো আকবর এই বংশের সব থেকে গ্রেটেস্ট মুঘল সম্রাটের মধ্যে যদি আমরা দেখি, অ্যান্ড পরীক্ষাতে 1 নাম্বার পাবে। তো চলো স্টার্ট করছি হচ্ছে আকবর। 1565 থেকে 1605 অবধি আমরা যেটুকুনি দেখলাম যে হুমায়ুন প্রথমে শাসন করলেন, তারপরে আকবর করবে, তারপরে হচ্ছে জাহাঙ্গীর। এবারে দেখো হুমায়ুনের বাবা, আমরা যদি দেখি আকবরের বাবা হচ্ছে হুমায়ুন, ঠিক আছে, এবং ওনার প্রকৃত নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর বাদশাহ গাজী। এই যে বাদশাহ গাজী, এই বাদশাহ গাজী থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। মা কে ছিলেন হামিদা বানু বেগম, এবং গার্জেন হচ্ছে বৈরাম খান, কিন্তু ওনার প্রথম গার্জেন হচ্ছে মুনিম খান। আকবর জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে অমর কণ্টকে জন্মগ্রহণ করেছিলেন, এবং মাত্র 14 বছর বয়সে উনি সিংহাসনে এসেছিলেন। দেখো এরপরে কি ঘটনা হলো, এবারে হচ্ছে যে মোহাম্মদ আদিল শাহর যে প্রাইম মিনিস্টার ছিলেন ওনার নাম হচ্ছে হেমু এসে হচ্ছে আগ্রা দখল করলেন। দখল করার পরে হচ্ছে মহারাজা বিক্রমাদিত্য উপাধি নিলেন। এবার আকবর কি করলেন, আকবর গিয়ে হেমুকে হত্যা করলেন, এবং এটাকে বলা হয় সেকেন্ড ব্যাটেল অফ দ্য পানিপথ। 1556 হত্যা করলেন, সেকেন্ড ব্যাটেল অফ দ্য পানিপথ। আচ্ছা, নেক্সট হচ্ছে আকবর ইন্ডিপেন্ডেন্ট হলেন হচ্ছে 18 বছর বয়সে, যখন হচ্ছে বৈরাম খান মারা গেলেন। এরপরে উনি বৈরাম খানের পত্নীকে বিবাহ করলেন সালিমা বেগমকে। 1561 উনি মালওয়ার রাজা বাজ বাহাদুরকে পরাজিত করলেন, এবং 1562 উনি বিবাহ করলেন হচ্ছে যোধাবাইকে রাজা ভরমল, আম্বারের যে রাজা বর্মলের কন্যা। 1564 উনি যে ধর্মীয় ট্যাক্স, রিলিজিয়াস ট্যাক্স, জিজিয়া করকে বন্ধ করে দিলেন, যেটা চালু করেছিলেন হচ্ছে ফিরোজ শাহ তুগলক। 1572 উনি গুজরাটকে দখল করলেন, এবং তার মেমোরির জন্য ফতেপুর সিক্রি উনি প্রচলন করলেন। ফতেপুর সিক্রি যে আগের নাম সেটাকে বলা হতো সিটি অফ সিক্রি। এগুলো বেসিক জিনিস পরীক্ষায় আসে, এগুলো একটু মাথায় রাখবে। এছাড়া হচ্ছে দেখো বুলান দরওয়াজা উনি নির্মাণ করেছিলেন, যেটা হচ্ছে ফতেপুর সিক্রির প্রবেশদ্বার। 1575 উনি প্রেয়ার হাউস করলেন ফতেপুর সিক্রিতে, যাকে বলা হলো ইবাদত খানা। 1580 হচ্ছে প্রথম জেসাস মিশনারি ভারতবর্ষে প্রবেশ করলো, অ্যান্ড এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1585 রাল্ফ ফিচ, যেটা হচ্ছে ব্রিটিশদের প্রথম পার্সন যিনি, উনি এলেন। রাল্ফ ফিচকে দেখো পায়োনিয়ার মানে হচ্ছে ব্রিটিশদের প্রথম পার্সন বলা হচ্ছে। 1582 আকবর নতুন ধর্ম এস্টাবলিশ করলেন, যার নাম হচ্ছে দিন ইলাহি। 1583 উনি এক নতুন ক্যালেন্ডার এস্টাবলিশ করলেন, যার নাম হচ্ছে, এখানে কিন্তু অনেকবার এগুলো জিজ্ঞাসা করে, ইলাহি ক্যালেন্ডার। 1576 উনি মহারানা প্রতাপকে পরাজিত করলেন। উনি মহারানা, দেখো এই জায়গাটাতে একটা প্রশ্ন আসে, তো এইগুলো বেসিক জিনিস। 1576 মহারানা প্রতাপ মেওয়ারের রাজা, মহারানা প্রতাপ হচ্ছে মেওয়ারের রাজা, ঠিক আছে। উনি ব্যাটেল অফ হলদিঘাট, এগুলো কমন জিনিস, এগুলো হচ্ছে আমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করে, এগুলো হচ্ছে খুবই কমন। আচ্ছা, নেক্সট হচ্ছে ওনার সময়তে পর্তুগিজরা কি নিয়ে এসেছিল, এই প্রশ্নটা 1000 বার পরীক্ষাতে এসছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পর্তুগিজরা টোবাকো নিয়ে এসেছিলেন, এবং যখন মুঘল সাম্রাজ্য রাজাকে যখন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়, এই একটা প্রশ্ন কিন্তু খুব আসে, তো মনে রাখবে তখন রাজা হচ্ছে আকবর। আকবর মারা যান 1605, এবং ওনার যে টম সেটা হচ্ছে আগ্রাতে রয়েছে।
এরপরে দেখো আকবর কিন্তু ইলিটারেট পার্সন ছিলেন, ওকে, আকবর ইলিটারেট ছিলেন, কিন্তু ওনার সভাতে নবরত্ন ছিল। তো এবার নবরত্নর মধ্যে কারা কারা ছিল সেটা একবার দেখে নাও। প্রথমে হচ্ছে আব্দুল রহমিন খানে খা, আব্দুর রহমিন খানে খা। এরপরে হচ্ছে আবুল ফজল, এরপরে হচ্ছে মুলাদো পিয়াজা, রাজা মান সিং, শেখ মুবারক, উনি একজন সুফি সেন্ট ছিলেন। এরপরে হচ্ছে আবুল ফয়জি, তানসেন, বীরবল, রাজা টোডারমল। এবারে দেখো ইনাদের কৃতিত্ব বা নবরত্নের যে ক্রিয়েটিভিটি তার উপরে কি ছিল সেগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো প্রথমে হচ্ছে আবুল ফজল। আবুল ফজল হচ্ছে ইয়ানি ই আকবরী অ্যান্ড আকবর নামা রচনা করেছিলেন, যেটাকে তোমরা সবাই জানো যে আকবরের বায়োগ্রাফি বলা হচ্ছে। আবুল ফাইজি, আবুল ফাইজি হচ্ছে আবুল ফজলের ভাই ছিলেন এবং উনি মহাভারতকে পার্সি ভাষায় ট্রান্সলেট করলেন, এই জায়গাটা একটা প্রশ্ন আসে। যার নাম দিয়েছিলেন হচ্ছে রাজাম নামা। অ্যান্ড ভাস্করাচার্যের যে অঙ্কের বই লীলাবতী, লীলাবতীকে পার্সি ভাষায় উনি ট্রান্সলেট করেছিলেন। এছাড়া হচ্ছে মিয়ান তানসেন, মিয়ান তানসেনের যে প্রকৃত নাম সেটা হচ্ছে রামতনু পাণ্ডে। এবং বীরবল, বীরবলের প্রকৃত নাম হচ্ছে মহেশ দাস। রাজা টোডারমল, ওনার প্রকৃত নাম হচ্ছে উনি ফিনান্স মিনিস্টার ছিলেন, জাপ্তি বা দোসালা। রাজা টোডারমল আবার ভাগবত পুরাণকে ট্রান্সলেট করেছিলেন, এই জায়গাটা পার্সি ভাষায় ট্রান্সলেট করেছিলেন। এছাড়া হচ্ছে বাদাউনি, বাদাউনি হচ্ছে রামায়ণকে ট্রান্সলেট করলেন পার্সি ভাষায়, তার্জুনা ই রামায়ণ। তুলসী দাস হিন্দি ভাষার কবি, যিনি রামচরিত মানস করলেন। এবং আকবরের যে মিলিটারি সিস্টেম সেটাকে মনসাবদারি প্রথা বা সিস্টেম বলা হতো। মনসাব কথাটার মানে হচ্ছে র্যাঙ্ক, যেখানে হচ্ছে 10 থেকে আরম্ভ করে 7,000 অবধি র্যাঙ্ক ছিল। আকবরের সময় হচ্ছে পার্সি ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করে দেওয়া হয়েছিল, এটা মাথায় রাখবে। অ্যান্ড আকবর পুরো যে সাম্রাজ্য সেটাকে 12টা প্রভিন্সে বিভক্ত করেছিল। আকবর হচ্ছে প্রথম রুলার যিনি হচ্ছে হাজি পিলগ্রিমেজের ব্যবস্থা করেছিলেন, এখান থেকে এই প্রশ্নগুলো আসে। আকবর একজন সিতার প্লেয়ার ছিলেন এবং মুঘল রাজপুতদের যে সম্পর্ক সেটা সব থেকে ভালো ছিল হচ্ছে এই আকবরের সময়তে। এরপরে সিংহাসনে আসবেন হচ্ছে জাহাঙ্গীর। দেখো প্রথমেই জাহাঙ্গীরের সময়টা দেখে নাও, 1605 থেকে 1627। তো এখান থেকে যে প্রশ্নগুলো আসবে দেখো, জাহাঙ্গীর জন্মগ্রহণ করলেন হচ্ছে 31 আগস্ট 1569 ফতেপুর সিক্রিতে। নেক্সট হচ্ছে বাবা সবাই জানো তোমরা হচ্ছে আকবর ছিলেন এবং ওনার যে প্রকৃত নাম দেখো, আকবরের 3 সন্তান, এক হচ্ছে সালিম, এক হচ্ছে মুরাদ মির্জা, এক হচ্ছে ডানিয়েল মির্জা। সালিম হচ্ছে জাহাঙ্গীরের ছোটবেলার নাম এবং দেখো যখন আকবর মারা গেলেন জাহাঙ্গীর মুঘল বংশের রাজা হলেন। ওনার নাম প্রকৃত নাম হচ্ছে মির্জা নুরুদ্দিন বেগ মোহাম্মদ খান সালিম। এবং এই জায়গাটাতে একটা প্রশ্ন আসে যে সালিম কাকে বলা হয়। উনি যখন সিংহাসনে আসেন তখন সালিম কাকে বলে, এই জায়গাটাতে একটা প্রশ্ন আসে, তো এটা একটু মাথায় রাখবে। এছাড়া হচ্ছে দেখো সেলিম তো শুনলেই, এবং জাহাঙ্গীর পার্সি শব্দ যার মানে হচ্ছে কঙ্করার অব দ্য ওয়ার্ল্ড, এখানটাতে একটা প্রশ্ন আছে। এবং জাহাঙ্গীরকে সেলিম বলা হতো কারণ ডিউ টু দ্য সুফি সেন্ট শেখ সেলিম চিস্তির জন্য আকবর ভালোবেসে ওনাকে শেকু বাবা বলতেন, এটা পরীক্ষায় 1000 বার দিয়েছে। উনি যাকে বিবাহ করেছেন মেহরুন নিসা একজন আফগান উইডো ছিলেন, মেহরুন নিসাকে বিবাহ করেছিলেন এবং টাইটেল দিয়েছিলেন হচ্ছে নূর মহল। নূর মানেই হচ্ছে লাইট, লাইট অফ দ্য প্যালেস। পরে গিয়ে নূরজাহান, লাইট অফ দ্য ওয়ার্ল্ড, এবং পরে গিয়ে বলা হলো পাদুশা বেগম। তো এই যে পাদুশা বেগম, এই পাদুশা বেগমই হচ্ছে মেহরুন নেশার প্রকৃত নাম, তো এটা একটু মাথায় রাখবে। 1606-তে জাহাঙ্গীর হত্যা করেছিলেন হচ্ছে পঞ্চম শিখ গুরু। 1606 এই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন আসে। 1608-এ জাহাঙ্গীর এলেন এবং জাহাঙ্গীরের সময় হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এলেন, ওনাকে পাঠিয়েছিলেন হচ্ছে জেমস ওয়ান ইংল্যান্ডে। 1615-তে আবার এলেন হচ্ছে, কারণ এগুলো বেসিক জিনিস যেগুলো হচ্ছে পরীক্ষায়, থমাস রো এলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে জাহাঙ্গীরের সময়টাকে বলা হয় গোল্ডেন এজ অফ দ্য মুঘল পেন্টিং এবং জাহাঙ্গীর একজন বড় মাপেরও পেন্টার ছিলেন। এছাড়া হচ্ছে উস্তাদ মানসুর অ্যান্ড আবুল হাসান, ইনারা হচ্ছে খুব বড় মাপের পেন্টার এবং পরীক্ষাতে এগুলো জিজ্ঞেস করে। আচ্ছা, জাহাঙ্গীর নিজের জীবনী নিজে রচনা করেছেন, নাম দিয়েছিলেন হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি তুর্কি ভাষায়। জাহাঙ্গীর মারা গেছেন এবং ওনার মৃতদেহ লাহোরে রয়েছে। ওনার সময় যে আর্কিটেকচার হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে নূরজাহান বানিয়েছিলেন ইতিমাদ ও দৌলাস, যেটার আর্কিটেকচার হচ্ছে মির্জা ঘায়েস বেগ। মার্বেল টম যেটা হচ্ছে আগ্রাতে রয়েছে, মতিমহল লাহোরে রয়েছে।
নেক্সট হচ্ছে শাহজাহান, ভেরি ইম্পর্টেন্ট পার্সন, এবং এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসবে। 1628 থেকে 1658। দেখো জাহাঙ্গীর, শাহজাহান, তারপরে হচ্ছে অরঙ্গজেব। এবং ওনাকে খুরাম বলা হতো। ওনার প্রকৃত নাম হচ্ছে মির্জা শাহাবুদ্দিন মোহাম্মদ বেগ খুরাম। পার্সি ভাষার শব্দ শাহজাহান, যার অর্থ হচ্ছে কিং অফ দ্য ওয়ার্ল্ড। এবারে উনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে 5 ফেব্রুয়ারি 1952 লাহোরে। বাবা জাহাঙ্গীর, এখানে সিম্পল জিনিস, ছোটবেলায় ওনাকে খোরাম বলা হতো, এবং মা হচ্ছে জগৎ গোসাই। এই জায়গাটা একটা প্রশ্ন আসে। উনি যাকে বিবাহ করেছিলেন, উনি বিবাহ করেছিলেন হচ্ছে আরজুনাদ বানু বেগমকে উনি বিবাহ করেছিলেন। এই আরজুনাদ বানু বেগম হচ্ছে আশরাফ খানের কন্যা। আশরাফ খান হচ্ছে নূরজাহানের ভাই ছিল, এবং নূরজাহানকে অলরেডি আগের পেজেই তোমাদেরকে বললাম যে জাহাঙ্গীরের পত্নী মেহরুন্নিসার পত্নী। আর আরজুনাদ বানু বেগমই পরে গিয়ে হচ্ছে মুমতাজ মহল নাম নিয়েছিল। শাহজাহানের যে সময়, এটাকে বলা হয় গোল্ডেন এজ অফ দ্য মুঘল আর্কিটেকচার। শাহজাহানকে প্রিন্স অফ বিল্ডারও বলা হয়। এগুলো বেসিক জিনিস মাথায় রাখবে। 1631 সালে শাহজাহান তাজমহল স্টার্ট করেছিলেন হচ্ছে মুমতাজ মহলের জন্য, এবং 1653তে গিয়ে শেষ করেছিলেন। তাজমহল কোথায় আছে? যমুনা নদীর ধারে, উত্তরপ্রদেশে রয়েছে। উস্তাদ ঈশা হচ্ছে আর্কিটেকচার। এগুলো বেসিক জিনিস যেগুলো পরীক্ষায় আসে। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর ফার্গুসন বললেন যে লাভ ইন দ্য মার্বেল। 1638-এ শাহজাহান কি তৈরি করলেন, যেটা হচ্ছে দিল্লিকে শাহজাহানাবাদ শহরটি তৈরি করলেন হচ্ছে দিল্লিতে, এবং ওনার ক্যাপিটালটাকে উনি শিফট করলেন, আগ্রা থেকে দিল্লি নিয়ে এলেন। 1639-এ উনি রেড ফোর্ট স্টার্ট করলেন, এবং এই রেড ফোর্টকে ঘিরে কিন্তু অনেক প্রশ্ন আসে। রেড ফোর্ট কমপ্লিট হয়েছিল 1648। রেড ফোর্টের ভিতরে 3টে আলাদা আলাদা বিল্ডিং আছে। একটা হচ্ছে দিওয়ানি আম, একটা হচ্ছে দিওয়ানি খাস, একটা হচ্ছে মতিমহল। এগুলো হচ্ছে পরীক্ষা জিজ্ঞেস করে। আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে ট্রায়াল হয়েছিল 1945-এ, এটা রেড ফোর্টে হয়েছিল, এবং রেড ফোর্টের যে প্রবেশদ্বার তাকে লাহোর গেট বলে। জামা মসজিদ তৈরি করেছিলেন 1656-এ। জামা মসজিদ হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবথেকে বিগেস্ট মসজিদ, এটা পরীক্ষায় বহুবার দিয়েছে। কিন্তু আমাদের প্রথম যে মসজিদ যেটা ইন্ডিয়াতে বানানো হয়েছিল, সেটা কেরালাতে বানিয়েছিলেন হচ্ছে মালিক ইভান দিনার। এবং শাহজাহানের যে সময়, এটাকে বলা হয় গোল্ডেন এজ অফ দ্য মুঘল এম্পায়ার। শাহজাহান, দেখো 1658-তে শাহজাহানকে ইমপ্রিজন করলো ওনারই সন্তান অরঙ্গজেব, এবং উনি 8 বছর পরে 1666-এ মারা গেলেন। ওনার যে কন্যা জাহানারাকে হচ্ছে আগ্রা ফোর্টে রাখা হয়েছিল। শাহজাহানের সন্তান থেকে 1 নাম্বার পেতে পারো পরীক্ষায়, কারণ তোমরা সবাই জানো যে শাহজাহানের 4 সন্তান, এক হচ্ছে অরঙ্গজেব, এক হচ্ছে দারাসুকা, এক হচ্ছে শাহ সুজা, এক হচ্ছে মুরাদ বাক্স। অরঙ্গজেব সিংহাসনে আসবে, এটা সবাই তোমরা জানো। দারা শুকোজি কিন্তু বড় মাপের একজন পণ্ডিত মানুষ ছিলেন, উনি একজন স্কলার মানুষ ছিলেন। উনি কি করলেন, উনি হচ্ছে ভগবদ গীতা এবং উপনিষদ, আমাদের টোটাল উপনিষদ হচ্ছে 108টি, তার মধ্যে 60টি উপনিষদকে উনি পার্সি ভাষায় ট্রান্সলেট করেছিলেন। এটা একটা পরীক্ষায় দেয়। এছাড়া হচ্ছে দেখো অথর্ববেদকে উনি পার্সি ভাষায় ট্রান্সলেট করেছিলেন। পিকক থ্রোনের উপরে একটা প্রশ্ন আসতে পারে। পিকক থ্রোন যেটা হচ্ছে রেড ফোর্টের ছিল দিওয়ানি খাসের মধ্যে, এবং পার্সি ভাষায় বলা হতো তাক্ত ই নারুসা। নাদির শাহ নিয়ে চলে গিয়েছিল 1739-এ, এবং এটা এখন কোথায় আছে? লন্ডনে আছে, যেটা হচ্ছে লন্ডন টাওয়ার মিউজিয়াম, ব্রিটেনে রয়েছে। এবং ওনার সময় দেখো বাইরে থেকে একজন হচ্ছে ফ্রেঞ্চ থেকে এসেছিলেন, ওনার নাম হচ্ছে বার্নার অ্যান্ড ট্রাভেনার। ইটালি থেকে যিনি এসেছিলেন, ওনার নাম হচ্ছে মানুচি। দেখো অলরেডি দেখো 1 ঘন্টা হয়ে গেছে ভিডিওটা, কিন্তু এর থেকে বেশি হলে কিন্তু আপলোড করা একটু প্রবলেম হয়ে যায়। তো আমি দেখছি যতটা তাড়াতাড়ি আমি করতে পারি। আর দেখো এই নোটসটা থেকে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক হয়ে যাবে। এরপরে আমরা দেখবো হচ্ছে অরঙ্গজেব। 1658 থেকে হচ্ছে 1707 অবধি হচ্ছে অরঙ্গজেব শাসন করেছিলেন। ওনার প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে মহিনুদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর, এবং অরঙ্গজেবটা হচ্ছে পার্সিয়ান শব্দ, অর্নামেন্ট অফ দ্য থ্রোন। উনি 50 বছর ধরে শাসন করেছিলেন। যেগুলো পরীক্ষার জন্য দরকার সেগুলোকে দেখো, যেগুলো পরীক্ষার জন্য দরকার। অরঙ্গজেব উনি কি নিয়েছিলেন? উনি আলমগীর উপাধিটা নিয়েছিলেন, এবং জিন্দাপিরও ওনাকে বলা হলো। এছাড়া হচ্ছে বিবিকা মাকবারা উনি বানিয়েছিলেন, এবং অরঙ্গজেবের মৃত্যুর পরে নাদির শাহ ভারতবর্ষে এসেছিলেন, তাই তো? এগুলো বেসিক জিনিস। নওরোজ ফেস্টিভ্যাল বন্ধ করেছিলেন, এবং উনি খুব অর্থোডক্স ছিলেন।
অর্থোডক্স, উনি ওনার যে রিলিজিয়াস পলিসিগুলো দেখবো সেগুলো হচ্ছে খুবই অর্থোডক্স। উনি লিক্কার বন্ধ করে দিয়েছেন, মিউজিক বন্ধ করে দিয়েছেন, জারকা দর্শন যেটা উনি বন্ধ করে দিলেন, দোসেরা ফেস্টিভ্যাল বন্ধ করলেন, জিজিয়াকে আবার প্রচলন করে দিলেন, এবং উনি শিখ গুরু যেটা যে গুরু তেগ বাহাদুরকে, নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুরকে উনি হত্যা করেছিলেন। তো এরপরে দেখো লেটার মুঘল। কিন্তু এই ভিডিওটা লেটার মুঘলও যে চ্যাপ্টারগুলো রয়েছে এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস দেখো দেওয়া রয়েছে। সো এগুলো ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জাস্ট একবার দেখে নাও। দেখো বাহাদুর শাহ কি কি কভার আপ করা রয়েছে। বাহাদুর শাহ, বাহাদুর শাহ পরে জাহানদার শাহ। দেখো এইখানেই তো একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে যে জাহানদার শাহ উনি সিংহাসনে এসেছিলেন হচ্ছে জুলফিকার খানের সাহায্যে। উনি হচ্ছে প্রথম পাপেট, ব্রিটিশদের প্রথম পাপেট। জিজিয়া কর কে আবার বন্ধ করেছিলেন। এরপরে ফারুক শাহ, মোহাম্মদ শাহ, নাদির শাহ, শাহ আলম টু। আচ্ছা, এরপরে বাহাদুর শাহজাফর টু। এরপরে হচ্ছে আমরা পড়ব হচ্ছে মারাঠা শক্তি। অনেকের খুব কনফিউশন থাকে মারাঠা সাম্রাজ্য নিয়ে, অনেক কনফিউশন। তো এখানে প্রত্যেকটা ডায়াগ্রাম করে বোঝানো রয়েছে। তো এই নোটসগুলো শুধুমাত্র এক্সামের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য, যেখান থেকে তোমরা তোমাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে করতে পারো। এবং লাস্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে শিখ ধর্মের উপরে। এই ভিডিওটা যেটা তোমরা দেখলে এবং এই প্রত্যেকটা নোটসকে তোমরা ডেসক্রিপশন আমি দিয়ে দেবো, এটা পেড ভার্সনের নোট আছে অবশ্যই, যেটা তোমরা পারচেস করে নিতে পারো। এবং এটা পারচেস করতে দেখো একটা ডিসকাউন্ট কোডও আছে, যেটা অ্যাপ্লাই করলে তোমাদের 50 রুপিস ডিসকাউন্ট হয়ে যাবে। ডিসকাউন্ট কোডটা হচ্ছে SOMNATHSIR। এটা লিখলে তোমাদের 50 রুপিস ডিসকাউন্টও হয়ে যাবে। আর যদি মনে হয় যে কিছু প্রবলেম হচ্ছে তোমাদের পারচেস করতে বা তোমরা বুঝতে পারছো না, তো এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 8927516548। এই চ্যানেলে বাদবাকি যে ভিডিওগুলো আছে সেগুলোকে তোমরা দেখতে পারো, যাতে তোমাদের বাদবাকি নলেজগুলো চলে আসে। এবং এই যে হিস্ট্রি, মেডাইভেল হিস্ট্রি নোটস, আশা করলাম এটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। এবং আমাকে অবশ্যই কমেন্টে লিখে বলবে যে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, টেক রেস্ট।